আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। তৃণমূল নেতার বাড়িতে মিলল প্রাণঘাতী তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম। এক গ্রামের দাম 17 কোটি। উদ্ধার ডিআরডিওর মধ্যে। সাত সকালে ধর্মতলা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট। গ্রেফতার এক। নিয়োগ মামলায় ফের জামিন। জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল ঘোষ। ঘূর্ণিঝড়ের রূপ নিল না নিম্নচাপ, কি প্রভাব পড়বে বঙ্গে? অভিষেকের সিদ্ধান্তে দল চলবে না, কৌশল নিজের হাতেই ক্ষমতার হ্রাস রাখলেন মমতা। রাজ্য পুলিশে কর্মী নিয়োগে নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, দেখে নিন বিস্তারিত। শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে, সম্ভলের মসজিদে সমীক্ষা আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। দিদির ধমক খেয়ে শো কজের দাবি দিলেন বিদ্রোহী হুমায়ুন কবির। বিস্তারিত। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রাণঘাতী তেজস্ক্রিয় রাসায়নিক। দার্জিলিং এর নকশাল বাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকেই উদ্ধার হচ্ছে ক্যালিফোর্নিয়াম নামে বহুমূল্য তেজস্ক্রিয় রাসায়নিক। এই রাসায়নিকের এক গ্রামের দাম 17 কোটি টাকা। পরমাণু চুল্লির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রাসায়নিক। তৃণমূল নেতার বাড়িতে কিভাবে এটা এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। আজ শুক্রবার পুলিশ এনডিআরএফ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে রাসায়নিক। তার বাড়িতে শুধু এই রাসায়নিকই নয়, ডিআরডিও নথি পাওয়া গিয়েছে বলেও সূত্রের খবর। ওই নেতা কোনো চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, কোনো বড় নাশকতার ছক ছিল না তো? সূত্রের খবর, নেপালে তার যাতায়াত ছিল। সম্প্রতি তার চাল চলন পোশাকে নাকি বড় পরিবর্তন হয়েছিল, যা চোখে পড়েছিল প্রতিবেশীদেরও। তবে দাপুটে নেতা হওয়ায় কেউ কোনো প্রশ্ন তোলেননি। ওই নেতাকে আটক করে মিরিক থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা আর কে দাস। তিনি বলেন, ক্যালিফোর্নিয়াম অত্যন্ত সেন্সিটিভ এবং ডেঞ্জারাস। একটা সাধারণ মানুষের বাড়িতে কিভাবে এলো সেই প্রশ্ন তো উঠবেই। এই রাসায়নিক খুব গোপন ভাবেই ব্যবহার হয়। এক্ষেত্রে নিরাপত্তার গাফিলতি সামনে আসছে, এটা দেশের জন্য কিন্তু চিন্তার বিষয়। কয়েকদিন আগেই বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছিলেন রাশিয়া থেকে রাসায়নিক আনা হচ্ছে তাকে খুন করার জন্য। এই ঘটনার পর ফের মুখ খুললেন অর্জুন সিং। তিনি বলেন, অসাধু চক্রের সঙ্গে যে তৃণমূলের যোগ আছে সেই প্রমাণ আগেই মিলেছে, এবার সেটাই আরো একবার প্রমাণিত হলো। সকাল সকাল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে সেখানকার একটি বাস স্ট্যান্ড থেকে 3 লক্ষ টাকার বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বিশেষ দল স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নোট গোনার কাজ শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া 500 টাকার নোটগুলি জাল। এসটিএফ এর কাছে গোপন সূত্রের খবর ছিল শহরে আবার জাল নোট পাচারের পরিকল্পনা চলছে। এই নোটগুলি উত্তরবঙ্গ থেকে কলকাতায় আনা হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেই পরিকল্পনা অনুযায়ী ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দিয়ে একটি বাসের তল্লাশি করা হয়। এক যাত্রীর ব্যাগে পাওয়া যায় 500 টাকার জাল নোটের বান্ডিল, যার পরিমাণ প্রায় 3 লক্ষ টাকা। পুলিশ এখন তদন্ত করছে জাল নোটগুলি কোথা থেকে এসেছে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দারা মনে করছেন এর সঙ্গে বাংলাদেশের যোগ থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গ হয়ে রাজ্য দিয়ে অন্যত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই মালদহ কালিয়াচক থেকে আসা মানোয়ার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে সে কলকাতায় এসে অন্য কোথাও পাচারের পরিকল্পনা করছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে এবং তার কাছ থেকে আরো তথ্য সংগ্রহ করার জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। এখনো তদন্ত চলছে এবং পুলিশের দল সন্দেহ করছে যে জাল নোটের এই চক্রে আরো অনেকেই জড়িত থাকতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় আরো এক জামিন। অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার জেল থেকে বেরোচ্ছেন কুন্তল ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। সেই সময় তিনি ছিলেন তৃণমূলের যুব নেতা। পরে দল থেকে সাসপেন্ড করা হয় তাকে। কলকাতা হাইকোর্টে ইডির মামলা থেকে আগেই জামিন পেয়েছেন তিনি। এবার শীর্ষ আদালতে সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কুন্তল। দীর্ঘদিন ধরে জেলে থাকা সত্ত্বেও কেন ট্রায়াল শুরু হচ্ছে না, এই যুক্তিকেই আরো একবার হাতিয়ার করা হয়েছে জামিন মামলায়। কুন্তলের পক্ষে আইনজীবী সওয়াল করেছেন, তদন্ত কবে শেষ হবে তার কোনো নির্দিষ্ট রূপরেখাও পাওয়া যাচ্ছে না। এরপরই সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষ জামিনের নির্দেশ দিয়েছে কুন্তল ঘোষকে। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এজলাসে জামিন মামলার শুনানি ছিল। তবে জামিনের শর্ত কি হবে
তা ঠিক করবে ট্রায়াল কোর্ট। ইডির মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে যেসব শর্ত আরোপিত করা হয়েছে সেগুলি কার্যকর থাকছে। ইডির মামলার ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ। 2022 সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই কুন্তল ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যেই জামিন পেয়েছেন অনেকে। প্রথমে মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা জামিন পান, আর সম্প্রতি জামিন পেয়ে বাড়ি ফিরেছেন অর্পিতা মুখোপাধ্যায়। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপাতত সেই মামলা ঝুলে রয়েছে। তবে আদালতে বারবার প্রশ্ন তুলেছে, ট্রায়াল শুরু না হলে আর কতদিন জেলে রাখা সম্ভব? ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে শুক্রবার বৃষ্টির আশঙ্কা ছিলেন রাজ্যবাসী, কিন্তু এখনো ঘূর্ণিঝড়ের রূপ নিল না নিম্নচাপ। বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর এই নিম্নচাপ। তবে এর প্রভাবে রাজ্যে বেড়েছে তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলোতে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়ল 3 ডিগ্রি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের নামতে পারে পারদ। আবহাওয়া সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পন্ডিচেরি থেকে 410 কিলোমিটার দূরে অবস্থান করছে। এখনো রূপ নেয়নি ঘূর্ণিঝড়ের। শনিবার প্রবেশ করতে পারে স্থলভাগের দিকে। এদিকে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের উপর তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণবার্তা। এর প্রভাবে উপকূলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বাড়ছে তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় একই রকম থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। সকালের দিকে কুয়াশার চাদরে মুড়বে পথঘাট। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলা। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহে থাকবে কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ঘন কুয়াশা সতর্কবার্তা নেই। উল্লেখ্য, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশা সতর্কবার্তা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশে। নবীন প্রবীণ দ্বন্দ্বে বিগত কয়েক দিন ধরে তৃণমূলের অন্তরে জল্পনার শেষ নেই। ইতিমধ্যেই দলের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই বেশ কিছু ক্ষমতা হস্তান্তর করার দাবি তুলেছেন। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতার হ্রাস নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলের চেয়ারপারসনের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে কলকাতায় ফেরার সময় বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় তার কাছে বাংলাদেশ ইস্যুতে তৃণমূলের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে এদিন অভিষেকের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, পার্লামেন্টে যা স্ট্যান্ড নেওয়ার সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ম্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। প্রসঙ্গত, সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর তৈরি হয়েছিল জল্পনা অভিষেককে পশ্চিমবঙ্গ থেকে কিছুটা দূরে সরিয়ে রাখা হচ্ছে। যদিও শুরু থেকেই সেই জল্পনা উড়িয়ে দিয়ে আসছে শাসক দল। এই প্রসঙ্গে তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, অকারণ বিতর্কের জায়গা নেই। তৃণমূল একটি মানব দেহ হলে তার প্রাণ শক্তি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই দেহের রক্তের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দেহের মাংস, মজ্জা ও চামড়া হলেন বুথ স্তরের সেই কর্মীরা, যার সমস্ত ঝড় জল থেকে সমগ্র দেহকে আগলে রাখেন। এই ত্রিশক্তিকে সর্বশক্তিমান ভালো রাখুন, এতটুকুই তার কাছে কামনা। তারপরে তৃণমূল শিবিরের দাবি, মমতা বৃহস্পতিবার জনসমক্ষে যে বার্তা দিয়েছিলেন বুধবার, সে কথাই দলের সাংসদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন অভিষেক। অর্থাৎ কাউকে আগ বাড়িয়ে কিছু করতে নিষেধ করেছে দল। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ এই মর্মে প্রকাশ্যে এলো বিজ্ঞপ্তি অনুসারে আইন নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা এবার পাবেন চাকরি। চুক্তিভিত্তিক হবে নিয়োগ। এই কাজে আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। জেনে নিন বিস্তারিত। এবার পুলিশ নয়, বরং পশ্চিমবঙ্গ পুলিশের সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট বা পরামর্শদাতা পদে নিয়োগ হবে। মোট শূন্য পদ সংখ্যার কথা আপাতত উল্লেখ করা হয়নি। তবে এই পদে হবে চুক্তিভিত্তিক নিয়োগ। কাজের সঙ্গে সঙ্গে মেয়াদ বাড়বে কাজের, এমনই উল্লেখ মিলেছে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে। সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট বা পরামর্শদাতা পদে আবেদন করতে গেলে বয়সের সীমা আছে। 68 বছরের মধ্যে হতে হবে বয়স। পাশাপাশি তাঁদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক হওয়ার পরে রেজিস্টার্ড লিগ্যাল প্র্যাকটিশনার বা আইনজীবীও হতে হবে। এছাড়াও নির্দিষ্ট যোগ্যতার কথা উল্লেখ রয়েছে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন, সেখানে বিস্তারিত জানতে পারবেন। সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট বা পরামর্শদাতা পদে আবেদন করতে হলে নির্দিষ্ট মেল আইডিতে কিছু ডকুমেন্ট পাঠাতে হবে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করতে হবে। এই বিষয়ে আরো জানতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট দেখে নিন। তেমনি অফলাইনেও যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্ট অফলাইনে পাঠান, সেখান থেকে হবে নির্বাচন।
তাই আর দেরি না করে আবেদন করুন রাজ্য পুলিশে। কর্মী নিয়োগ হবে শীঘ্রই, এই নির্দিষ্ট যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষা আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, সমীক্ষা প্রসঙ্গে রাজ্যে আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নিম্ন আদালত, বরং সমীক্ষার নির্দেশ নিয়ে হাইকোর্টে আবেদন করতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। হাইকোর্টে যতদিন না এই মামলার শুনানি হচ্ছে ততদিন মসজিদের সমীক্ষা নিয়ে নিম্ন আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সম্ভলের শাহী জামা মসজিদ নিয়ে একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। মামলায় তিনি দাবি করেন, অতীতে ওই এলাকায় ছিল হরিহর মন্দির, মুঘল আমলে তা ভেঙে মসজিদ তৈরি করা হয়। 1529 সালে এই কাজ করেন মুঘল বাদশাহ বাবর। বিষ্ণু শঙ্কর জৈনের মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের নিম্ন আদালত। মসজিদ সংলগ্ন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে রবিবার অর্থাৎ দ্বিতীয় সমীক্ষার দিন। পুলিশের সঙ্গে সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়। তারপরে নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জামা মসজিদ কর্তৃপক্ষ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুক্রবার এই মামলা শুনানি। মসজিদ কর্তৃপক্ষ দাবি জানায়, সমীক্ষার নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিতে হবে। সরাসরি স্থগিতাদেশ না দিলেও এদিন সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, মসজিদের সমীক্ষা নিয়ে নিম্ন আদালত এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। প্রধান বিচারপতি বলেন, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সমীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা চাই না কোনো অনভিপ্রেত ঘটনা ঘটুক, সেজন্য যাবতীয় অশান্তি এড়ানোর চেষ্টা করতে হবে। জামা মসজিদের সমীক্ষা নিয়ে আগামী 8ই জানুয়ারি নিম্ন আদালতে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সেটা স্থগিত থাকবে। শীর্ষ আদালতের নির্দেশ মতো এলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। হাইকোর্টে শুনানি শুরু হলে তবেই মামলা শুনতে পারবে দিন আদালত। শো কজের জবাব দেওয়া নিয়ে দিল্লির ধমকানির পরে জবাব দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এদিন বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘরের চৌকাঠে হুমায়ুন পা রাখতেই উড়ে আসে প্রশ্ন, দিদি কেমন আছেন? হুমায়ুনের প্রশ্ন শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, আগে শো কজের জবাব দাও। গত কয়েকদিনের আচরণের জেরে সতীর্থ মহলে হুমায়ুনের নামের সঙ্গে জড়িয়েছে বিদ্রোহী শব্দবন্ধটি। ঘটনার সূত্রপাত কসবার গুলিকাণ্ডের পর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছেন হুমায়ুন। একই সঙ্গে দলের একাংশ নেতার বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খুলেছিলেন। হুমায়ুন বলেছিলেন, অন্যায় হলে আমাকে তো বলতেই হবে, আমি কাউকে ভয় ডর করি না। এমনকি মমতার ঘনিষ্ঠরা দলনেত্রীর ভালো চান না বলেও প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের নাম উল্লেখ করেও হুমায়ুন বলেন, প্রভাবশালীরা আমাকে মার্ডার করে ফেলতে পারে, আমি চাই না দলের ক্ষতি হোক, তাই প্রকাশ্যে কিছু কথা বলেছি। এরপরও মঙ্গলবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দেখা যায় নিজস্ব মেজাজে। দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে মিডিয়ার সামনে বক্তব্য করতে শোনা গিয়েছে তাকে। এরপরই বুধবার তৃণমূলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে হুমায়ুনকে শোকজ করা হয়। আর এদিন ভরতপুরের বিধায়ক শোকজের জবাব দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দিলেন। শোভনদেব জানান, আজ উত্তর দিয়েছেন হুমায়ুন, আমি সেই লিখিত উত্তর পেয়েছি। ডিসিপ্লিনারি কমিটি ওর চিঠি পড়বে, তারপর ঠিক করবে কি সিদ্ধান্ত নেওয়া হবে।